নমস্কার দর্শক বন্ধু। 50 বছর পরে পশ্চিমবঙ্গ পেল ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট, মানে যেই পলিটিক্যাল পার্টি সেন্ট্রালে রয়েছে সেই পলিটিক্যাল পার্টি ওয়েস্ট বেঙ্গলে রুল করছে, এটা হতে প্রায় 50 বছরেরও বেশি সময় লাগলো। তো তাই যথারীতি মানুষের প্রত্যাশা অনেক, প্রচুর বাঙালি এবার বিজেপিকে ভোট দিয়েছে যে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, চাকরি এই সমস্ত কিছুর একটা পরিবর্তন আনার জন্য। এবং প্রচুর মানুষ আমি আমাদের আগের ইউটিউব ভিডিওতে কমেন্ট করেছেন যে ভিডিও অন ওয়েস্ট বেঙ্গল, এবং আমি নিজেও এই পশ্চিমবঙ্গে বিগত 15 বছরে জিরো থেকে বিজনেস স্টার্ট করে আজকে একটা রেসপেক্টেবল জায়গায় নিয়ে গেছি, নিজের অফিস, নিজে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পেরেছি। তো তার জন্য আমার মনে হয় এই বেঙ্গলের একটা প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টস আপনাদের সামনে তুলে ধরতে পারবো উইদাউট এনি পলিটিক্যাল ডিসকাশন। পুরোটাই যে চাকরি, শিল্প, স্বাস্থ্য এই সমস্ত কিছু ডেভেলপমেন্ট কি কি হতে চলেছে, কি কি হতে পারে, আপনাদের কি কি করতে হবে, আপনাদের ফিউচার কি কি ওয়েট করছে, আজকের যারা ইয়ং থেকে শুরু করে যারা মিড এজ, তারা প্রত্যেকে কি কি আগামী দিনে করলে বা কিভাবে নিজেকে প্রস্তুত করলে বেঙ্গলের কিছু হতে পারে, সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিও। প্রথমেই আমরা বুঝে নিই যে ডেভেলপমেন্টের জন্য বেসিক কি লাগে। মানে এই শিক্ষা বলুন, স্কুলের ডেভেলপমেন্ট, হসপিটাল বলুন, শিল্প বলুন, হোয়াট এভার ইট ইজ, তার সমস্ত কিছুর জন্য বেসিক একটা জিনিস লাগে, সেটা হলো টাকা, ফান্ডিং। এবার সরকারের যে কোনো গভর্নমেন্টের আয় কিভাবে আসে, মানে টাকাটা কিভাবে সরকার আয় করে, খুব সিম্পল, ট্যাক্স। ট্যাক্স কি দুরকম, মেইনলি একটা ডিরেক্ট ট্যাক্স, দেখবেন আপনারা যারা স্যালারি পাচ্ছেন প্রত্যেকটা স্যালারি স্লিপে একটা প্রফেশনাল ট্যাক্স কাটা হয়, সেই প্রফেশনাল ট্যাক্সটা স্টেট গভর্নমেন্ট পায়, আর যে ইনকাম ট্যাক্স সেটা চলে যায় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। এটা ছাড়াও যে ইনডিরেক্ট ট্যাক্স, জিএসটি, আপনি সকাল থেকে রাত অবধি যাই জিনিস কেনেন না কেন, সাবান, শ্যাম্পু, মোবাইলের রিচার্জ বলুন, মোবাইল, ল্যাপটপ, জামা, জুতো, সমস্ত কিছুর ওপর একটা জিএসটি আছে। সেই জিএসটির একটা 0.5% রাজ্য সরকারের কাছে যায় এবং 1/2 কেন্দ্র সরকারের কাছে যায়। তো এই যে সরকারের আয়, যে টাকা, এইটা থেকে একটা জিনিস বুঝতে পারছেন যে সরকার যদি চেঞ্জও হয়, না হয়, যাই হোক না কেন, সরকারের ইনকাম কিন্তু এমন না যে হিউজ বেড়ে গেল। মানে এমন হলো না যে একটা জাস্ট বিকজ একটা পলিটিক্যাল পার্টি চেঞ্জ হলো বলে সরকারের ইনকাম বেড়ে গেল। ট্যাক্স কি না ধীরে ধীরে অল্প অল্প, মানে ওভারঅল ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করে, ট্যাক্স একটা ধীরে ধীরে গ্রো করে। তো ইনকাম কিন্তু জাস্ট বিকজ অফ গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার জন্য হিউজ ইনকাম কিন্তু বাড়ছে না। তো তাহলে এবার ইনকাম বোঝা গেল, এবার এক্সপেন্স, মানে সরকার যে ডেভেলপমেন্ট করবে, এই সমস্ত খাতে যে খরচা করবে, তার প্রবাবিলিটি কি বা সেইটা কতটা কি বেশি করতে পারবে। মজার ব্যাপার, এই এক্সপেন্স যখন আমি বলবো যে বিজেপি গভর্নমেন্ট ভোটে জিতেছে কিন্তু এই ভাতা বা এই ভাতা দিয়ে বেশি খরচা করবে এই রকম প্রমিস নিয়ে। মানে বেঙ্গলের অবস্থাটাই, বেঙ্গল কেন অনেক রাজ্যেই হয়েছে, অবস্থাটাই এখন এমন হয়ে গেছে যে ভোটারদেরকে ভাতা বা ডাইরেক্ট আর্থিক অনুদান না দিলে ভোট পাওয়া যাচ্ছে না। তো তাই যথারীতি তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর জন্য বিজেপি গভর্নমেন্টও প্রমিস করেছে যে তারা ভাতার অনেক রকম ভাতার অ্যামাউন্টটা বাড়িয়ে দেবে। তো ভাতার অ্যামাউন্ট যদি বাড়িয়ে দেয় তো তাহলে প্রবলেমটা কি হচ্ছে? এমন কি যে ভাতা থাকলেই ডেভেলপমেন্ট হচ্ছে না? আপনি বলবেন যে প্রচুর রাজ্য আছে ভারতে, সেই সমস্ত রাজ্যেও ভাতা রয়েছে, মহারাষ্ট্রে রয়েছে, তো তাহলে মহারাষ্ট্রে কি করে ডেভেলপমেন্ট হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে কি করে হচ্ছে না? দেখুন, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে বাকি অন্যান্য রাজ্যের একটা সব থেকে বড় প্রবলেম, ওয়েস্ট বেঙ্গলের এখন প্রচুর ঋণের বোঝা বা ডেথ প্রচুর রয়েছে। অবস্থাটা এমন যে সরকারের যা ইনকাম, মানে ট্যাক্স অ্যান্ড অল সোর্সের যা ইনকাম, তার অর্ধেকের বেশি টাকা চলে যাচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট করতে। মানে ব্যাপারটা যদি খুব সহজে আপনি বোঝেন, ধরুন আপনি মাস গেলে 100 টাকা আয় করছেন, সেই 100 টাকার মধ্যে আপনার 60 টাকা চলে যাচ্ছে ইএমআইতে। 60 টাকা ইএমআইতে চলে যাওয়ার পরে তারপরে আপনি 40 টাকা আপনার ছেলে মেয়ে ওয়াইফকে 10 টাকা 10 টাকা করে দিচ্ছেন চারজনকে। তো এই যে 10 টাকা 10 টাকা করে দিচ্ছেন, ধরে নিলাম এইটা ভাতা। তো এইটা হয়ে যাওয়ার পরে মানে আপনার ইএমআই চলে গেল, আপনার ভাতা চলে গেল, তারপরে আপনার হাতে কোনো টাকা বাঁচছে না যেই টাকা দিয়ে আপনি ঘরের রং করবেন বা কিছু ঘরের ডেভেলপমেন্ট করবেন। পশ্চিমবঙ্গ সরকারের অবস্থাটা কিন্তু এখন সেই রকম। মানুষ ভাতা না পেলে সরকারকে ভোটে জেতাচ্ছে না, তাই যে কোনো সরকার, যে পার্টি আসুক না কেন, বাধ্য হয়ে ভাতার অ্যামাউন্ট বাড়াতে হচ্ছে, ভাতা বন্ধ করতে পারছে না। অলরেডি বিজেপি গভর্নমেন্ট ঘোষণা করেছে যে কোনো ভাতা বন্ধ হচ্ছে না, সম্ভব না, যদি বন্ধ হয় তাহলে পাবলিক খচে যাচ্ছে। তাহলে যেই মানুষ এই এক হাত দিয়ে ভাতা নিচ্ছে, সেই মানুষই চাইছে আরেক হাতে যে আমার শিল্প, শিক্ষা, হসপিটালের মডার্নাইজেশন। তাহলে আমি কি বলছি ভাতা খারাপ, ভাতা বন্ধ করে দেওয়া উচিত? না, একেবারেই নয়। ভাতা সত্যি দরকার যাদের সত্যি সত্যি দরকার, যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন সত্যি সত্যি খারাপ। প্রবলেমটা হয়েছে পশ্চিমবঙ্গে, আপনি আপনার চারিপাশে খেয়াল করে দেখবেন, আমি আমার নিজের পাড়ায়, নিজের এলাকায় দেখেছি
দেখেছি যে সমস্ত মহিলাদের ভাতার দরকার নেই, মানে হয়তো তাদের হাজব্যান্ড 50,000 60,000 কি 1 লাখ টাকা ইনকাম করছে, ঘরে এসি রয়েছে, টিভি রয়েছে, সব কিছুই রয়েছে, সেই সমস্ত মহিলারাও কিন্তু ভাতা নিতে চলে যাচ্ছেন। সেই সমস্ত ছেলেমেয়েরাও, বৃদ্ধ, নানান রকম মানে ফ্যামিলি, যাদের ফ্যামিলি সচ্ছল, তারাও কিন্তু চলে যাচ্ছে ভাতা নিতে। তাহলে এর সলিউশন কি? দেখুন, আপনি তো এই ভাতা বন্ধ করতে পারবো না, ভাতাটা চলবে, কিন্তু এছাড়াও 3টে হোপ আছে। মানে এই নতুন সরকার বিজেপি গভর্নমেন্ট আসাতে 3টে চেঞ্জেস হতে পারে, যার জন্য ভাতা দিয়েও কিন্তু ডেভেলপমেন্ট হতে পারে। সেই 3টে কি কি? ফার্স্ট যেটা হচ্ছে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এইটা নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট, যখন সেন্ট্রাল গভর্নমেন্টে নরেন্দ্র মোদী এসেছিল 2014, সেই 2015-16 সাল থেকে সারা ভারতে হিউজভাবে ইমপ্লিমেন্ট করেছে। কিন্তু রাজ্যে মানে তৃণমূল গভর্নমেন্ট, যেহেতু আপনারা জানেন যে প্রচুর সেন্ট্রাল গভর্নমেন্টের জিনিসকে ইমপ্লিমেন্ট করতো না, তো সেই কারণে ওয়েস্ট বেঙ্গলে সেটা এখনো ইমপ্লিমেন্ট হয়নি। এবার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সরকার বলছে ইমপ্লিমেন্ট হতে পারে বা ইমপ্লিমেন্ট হওয়ার চেষ্টা করবে। কি সেটা এবং কিভাবে সেটা একটা হিউজ পরিবর্তন আনবে? ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার মানে হচ্ছে, ধরুন যে ভাতা পাচ্ছে বা যে যাই সাহায্য পাক না কেন, সেটা ডাইরেক্ট তার আধার লিঙ্ক ব্যাংকে ঢুকে যাবে, মাঝখানে কোনো মিডল ম্যান থাকবে না। এতে কি হচ্ছে দেখুন, আগে মানে প্রচুর সরকারি প্রকল্পের, যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাড়ি ঘর তৈরির টাকা কিন্তু প্রচুর গ্রামে গ্রামে কেন্দ্র সেন্ট্রাল গভর্নমেন্ট দিত, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেই টাকাটা যখন আসতো তার কাছে কোনো লোকাল মিডল ম্যানের থ্রুতে আসতো। মানে এরকম করতে হতো যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা একজন গ্রামের মানুষকে পেতে গেলে সেই গ্রামের লোকাল কোনো তৃণমূল নেতার সঙ্গে ভালো বন্ধুত্ব রাখতে হতো বা ভালো রিলেশন রাখতে হতো, তবে সেই টাকা পেত। এবং এতে করে যেটা হতো যে মিডল ম্যানের কথা বলছি, সেই মিডল ম্যান কিন্তু অনেক টাকার একটা মেরে দিত। তো এই জিনিসটা সেন্ট্রাল গভর্নমেন্ট অনেকদিন আগে বুঝতে পেরে, এবং মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা যে কোনো ইন্ডিয়ান গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট কিন্তু প্রচুর ভাতা দেয়, মানে ফার্টিলাইজারে ভাতা দেয়, অনেক রকম মানে নানান রকম ভাবে সাবসিডি দিয়ে থাকে। তো এই সাবসিডি সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট প্রথম এই ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারটাকে চেষ্টা করেছিল এবং ইমপ্লিমেন্টও করেছে। আজকে সেই জিনিস ওয়েস্ট বেঙ্গলে ইমপ্লিমেন্ট হতে চলেছে। তো যদি 1-2 বছরের মধ্যে দেখেন যে আপনারা যারা এই ভাতা পাচ্ছেন ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, কোনো কারুর মানুষের থ্রুতে না, আপনাকে কোনো জায়গায় লাইন দিতে হচ্ছে না, ডাইরেক্ট আপনি অনলাইনে অ্যাপ্লাই করছেন, ডাইরেক্ট আপনার ব্যাংকে ঢুকছে, উইদাউট এনি মিডলম্যান, উইদাউট এনি লোকাল নেতা। তো তাহলে কি হবে, এই যে মাঝখানে যে লোকাল নেতারা যে টাকাটা খেয়ে নিত, সেই টাকাটা একটা হিউজ গভর্নমেন্টের সেভিংস হচ্ছে। তো তার মানে ভাতা চালু রেখেও ভাতার খাতে কিন্তু পয়সা খরচা কম করা যাচ্ছে। নাম্বার 2, সেকেন্ড স্টেপ যদি এই রকম সরকার করতে পারে যে এই ভাতাটা লিঙ্কড উইথ ফ্যামিলি ইনকাম, কারণ আজকের দিনে প্রত্যেকের আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক, প্রত্যেকের মানে যদি সরকার চায় এই আধার প্যান কার্ড লিঙ্ক করে প্রত্যেকের ইনকাম ডিটারমাইন করতে পারে। কিন্তু মুশকিল একটা, একজন মানুষের ইনকাম ডিটারমাইন করা যায়, কিন্তু একটা ফ্যামিলির ইনকাম ডিটারমাইন করাটা খুব কঠিন। মানে আমার ইনকাম সরকার মানে জেনে যেতে পারবে, কিন্তু আমার ফ্যামিলিতে আমার ওয়াইফ মানে আমার টোটাল কি ইনকাম সেইটা জানাটা কঠিন। কিন্তু যদি কোনোভাবে সরকার এই রকম নিয়ম করতে পারে যে যাদের ফ্যামিলি ইনকাম মাসে এত টাকার বেশি, তারা কোনো রকম গভর্নমেন্ট বেনিফিট পাবে না। তো যদি এটা করতে পারে তাহলে ভাতা যাদের জন্য দরকার তাদের হাতে পৌঁছবে এবং এক্স্যাক্ট ডেভেলপমেন্ট হবে, বাট সেভিং মানি। তো যদি এটা হয় আপনারা দেখেন 1-2 বছরের মধ্যে, তো তাহলেও কিন্তু সেখানে ভাতার টাকা বাঁচবে এবং ডেভেলপমেন্টের টাকা কিন্তু বেরিয়ে আসবে। থার্ড একটা জিনিস হতে পারে যে সেন্ট্রাল যদি এই যে বাংলার যে হিউজ ঋণ বা ডেথ রয়েছে, এইটাকে যদি কোনোভাবে রিস্ট্রাকচারিং করে দিয়ে কোনো রকম এর যে ইন্টারেস্ট প্রেশার সেটাকে কম করতে পারে, করাটা উচিত না, বাট স্টিল যদি করে, যেহেতু প্রথমবার সরকারে এসেছে, তো সেখানে একটা আশার আলো কিন্তু দেখা যাচ্ছে। তো এই রকম জিনিসগুলো যদি হয় তাহলে ভাতা দেওয়া সত্ত্বেও কিন্তু ডেভেলপমেন্ট সম্ভব। তো এটা তো গেল সরকার কি করবে। এবার আমরা জানবো যে মানুষ কি করবে, আপনি কি করবেন, এবং এখানে এই ভাতা নিয়ে কি করবেন সেটা আমরা পরে বলছি। তার আগে আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট যে কথা, যে ডেভেলপমেন্টের মানে এগেইনস্ট ডেভেলপমেন্ট কেন হচ্ছে না তার প্রতিবন্ধকতা হিসাবে একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর নিয়ে এবার আমরা আলোচনা করতে চলেছি। এই ফেসবুক পোস্টটার দিকে দেখুন, এটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, পরে আপনারা পড়ে নিতে পারেন। খুব সংক্ষেপে বললে, যেই ছেলেটি পোস্টটি করেছে কাঞ্চন সরকার, সে আমাদের শিবপুর আমার কলেজের ব্যাচমেট, মানে আমার রোল নাম্বারের 2-3টে রোল নাম্বার পরেই ছিল, খুব কাছ থেকে ছেলেটাকে চিনি। তো সেই ছেলেটা শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং করার পরে তারপরে আইআইটি বোম্বে থেকে পড়াশোনা করেছে, করে এখন সে আমেরিকাতে চাকরি করছে। তো এই পোস্টটা যদি খুব সংক্ষেপে বলি, ব্যাপারটা এইরকম, এই ছেলেটি যে এআই রোবোটিক্স এর ম্যানুফ্যাকচারিং খোলার জন্য নিউ টাউনে একটা জমি কিনেছিল। তো সেই জমি যার থ্রুতে কিনেছিল, যার থেকে কিনেছিল একজন মুসলিম, সেখান থেকেও সে অনেক ঠকেছিল, যতটা জমি পাওয়ার কথা ততটা
পায়নি, কিন্তু তারপর জমি কেনার পর যখন সে কনস্ট্রাকশন বা কিছু চালু করতে চায়, যে পাড়ার লোকাল যেখানকার তৃণমূল নেতা সাংসদ সবাই মিলে হিউজ ঝামেলা ক্রিয়েট করেছিল, এবং সেই ঝামেলা ক্রিয়েটই করেনি, মানে রাস্তায় পাঁচিল তুলে দিয়েছিল, যাতায়াতের অ্যাক্সেস বন্ধ করে দিয়েছিল, যাতে করে সে সেখানে কিছু করতে না পারে। এবং অ্যাজ পার এই পোস্ট, এই ছেলেটি নাকি অভিষেক ব্যানার্জির কাছেও গেছিলেন, আরও তৃণমূল নেতাদের কাছেও গিয়ে কোনো কিছুই হয়নি, পুলিশে কমপ্লেন করা হয়েছিল, পুলিশও কিন্তু বলেছিল পাড়ার নেতাদের ছোটখাটো যে সমস্ত দাদা আছে তাদের সঙ্গে মেটামেটি করে নিতে, টাকা পয়সা দিয়ে একটা সেটেলমেন্ট করে নিতে। মানে ছেলেটি যেখানে যেখানে গেছিল সব জায়গাতেই তাকে বলা হয়েছে, সে বিচার না পেয়ে বলা হয়েছে যে টাকা দিয়ে, কাট মানি দিয়ে একটা সেটেলমেন্ট কিছু করে নিতে। তো এই যে ঘটনা এই ছেলেটি পোস্ট করেছে, অবভিয়াসলি এটা খালি এই ছেলেটির সঙ্গে নয়, পশ্চিমবঙ্গের প্রচুর ছেলেমেয়েরা এরকম আছে যে ধরুন লোকাল এরিয়াতে কোনো একটা রেস্টুরেন্ট খুলতে গেছিল, সেই রেস্টুরেন্ট খোলার পরে পাড়ার লোকাল ছেলেরা এসে টাকা তুলতে হতো, বা যারা প্রমোটার আছেন, যারা বিল্ডিং তৈরি করেন, তারা সকলেই জানেন যে কিভাবে লোকাল সিন্ডিকেটদের টাকা দিতেই হয় বা তাদের থেকে জিনিসপত্র নিতে হয়, তো তা না হলে কিন্তু মানে বিল্ডিং বানানো যায় না। তো এগুলো নোন ফ্যাক্ট, এবং আমার ওই বন্ধুটাও এইটা আশা করছে যে নতুন সরকার এসে সবকিছু চেঞ্জ হবে, এই জিনিসগুলো বন্ধ হবে। আচ্ছা, এবার আপনাদের একটা প্রশ্ন করি, এই যে সিন্ডিকেট রাজ, ক্লাব কালচার, কেউ বিজনেস করতে এলে তাদের থেকে সপ্তাহে সপ্তাহে টাকা তোলা, এই ঘটনাগুলো কি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর হয়েছে? 2011 সালের পরে হয়েছে? তার আগে কি ছিল না? মনে করে দেখুন, 2011 বহু আগে যখন সিপিএম এর এত বছরের রাজত্ব ছিল, তখনও কিন্তু এই আজকের সিন্ডিকেট, আজকের ক্লাব, এই সমস্ত কিছু ছিল। নিউ টাউনে যারা থাকেন তারা জানেন যে এই যে এত বড় বড় ফ্ল্যাট হয়েছে, এত সমস্ত কিছু হয়েছে, সেই 2000 সাল থেকেই কিন্তু এই যে ক্লাব কালচার, এই সিন্ডিকেট রাজ, সিন্ডিকেটের ছেলেদের থেকে বেশি দামে বালি, ইট, সিমেন্ট নিতে হবে, না হলে কোনো বিল্ডার বিল্ডিং করতে পারে না, এই কালচারটা কোনো নতুন নয়, এইটা সিপিএম এর সময় থেকে ছিল। তৃণমূল কংগ্রেস আসার পর নতুন নতুন যখন এসেছিল, 1-2 বছর একটু বন্ধ ছিল, যত সময় গেছে সেইটাকে তারা বাড়িয়ে তুলেছে, এবং এখন যখন সরকার চেঞ্জ হয়েছে, হতে পারে 1-2 বছর একটু চুপ থাকতে পারে, একটু কন্ট্রোল রয়েতে থাকতে পারে। তো কি মনে হচ্ছে 1-2 বছর মানে কন্ট্রোল রয়েতে থাকলে আগামী 5 বছর 10 বছর যাই হোক না কেন, এগুলো কি পুরোপুরি বন্ধ হয়ে যাবে? এই যে সিন্ডিকেটের ছেলেরা, যে ক্লাবের ছেলেরা, তারা কোথায় যাবে? তো তারা কি মানে কোনোভাবে বিলুপ্ত হয়ে যাবে? অলরেডি আপনি খেয়াল করে দেখবেন যে যে সমস্ত পার্টি অফিস আগে সিপিএম এর ছিল, সেই সমস্ত পার্টি অফিসের পতাকা চেঞ্জ হয়ে গিয়ে তৃণমূলের হয়েছে। আজকে প্রচুর তৃণমূলের পার্টি অফিস বন্ধ আছে, তো কি মনে হচ্ছে সারা জীবন বন্ধ থেকে যাবে? দেখবেন সেখানে বিজেপির পতাকা লাগিয়ে কিন্তু সেই পার্টি অফিস আবার চালু হয়ে গেছে। এমন নয় যে পার্টি অফিস ভেঙে চুরে গুড়িয়ে যাচ্ছে। তো এই যে আমি জিনিসটা বললাম, এটা আপনি রিলেট করতে পারছেন, তো তাহলে এর প্রবলেমটা কোথায়? আমি বলছি এর রুট কজ সেটা হলো বাঙালিদের ডিএনএতে যেটা কমিউনিজম চিন্তা ভাবনা রয়েছে। আমি আবার বলছি, আমি কোনো পলিটিক্যাল পার্টির এগেনস্টে নয়, এমন নয় যে আমি কমিউনিস্ট বা সিপিএম এর এগেনস্টে। ইনফ্যাক্ট মজার ব্যাপার, আমার এক্সটেন্ডেড ফ্যামিলির আজও বেশিরভাগ মানুষ কিন্তু কমিউনিস্ট, তারা মনে হয় আজও সিপিএমকেই ভোট দেয়, এত কিছু চেঞ্জ হোক যা হোক না হোক, আমি এক্স্যাক্ট জানি না। মানে ওভারঅল আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমি যেখানে থাকি সেখানে হিউজ মানে কমিউনিজমের প্রভাব, কিন্তু তা সত্ত্বেও আমি একটা মানে লজিক্যাল জিনিস বলবো যে এই যে প্রবলেম যেগুলো, এর কিন্তু মানে বেসিক যে রুট কজ সেটা হলো কমিউনিজম। কিভাবে? এবার চলুন আপনাদের ডিসকাস করি। দেখুন, আমি যখন ছোট ছিলাম বা 90-এর দশকে, আপনারা সকলেরই মনে থাকবে যখন সিপিএম এর ক্ষমতা ছিল, ছোটবেলাতে আমি দেখেছি আমাদের এলাকাতে দেওয়াল লিখন, দেওয়ালে লেখা ভরা থাকতো, পুঁজিবাদী নিপাত যাক, নিপাত যাক, পুঁজিবাদদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ছোট ছিলাম তখন এই পুঁজিবাদ, পুঁজিবাদী এইসব কথা অতটা বুঝতাম না, বড় হয়ে বুঝতে পেরেছি পুঁজিবাদী মানে কি, বিজনেস, মানে বিজনেসম্যানদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। পুঁজিবাদী নিপাত যাক মানে ক্যাপিটালিজম নিপাত যাক। এগুলোর থেকে একটা জিনিস আমি বলবো এবং তার প্রমাণও দেব, সেটা হলো আজকের দিনেও ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত বাঙালিরা রয়েছে, সে সিপিএম বলুন, তৃণমূল বলুন বা বিজেপি বলুন, প্রত্যেকের কিন্তু ডিএনএতে আজও কমিউনিজম লুকিয়ে আছে। আজকের দিনেও যে লোকটা তৃণমূল করছিল বা আজকের দিনেও যে হয়তো এখন বিজেপির সাপোর্টার হয়েছে, মুখে জয় শ্রীরাম বলছে, কিন্তু তারও ডিএনএতে কিন্তু কমিউনিজম রয়েছে, মনের ভেতরে কমিউনিজম তার এখনো বেঁচে রয়েছে। এবার আমি প্রমাণ দিই, কোনো কিছু আমি প্রমাণ ছাড়া তো বলবো না। আবার বলছি, আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির এগেনস্ট নয়। আমি আগের ভিডিওতেও বলেছি, আগের একটা ভিডিওতে কিছু প্র্যাকটিক্যাল কথা বলা, তো অনেকে কমেন্ট করতো আমি নাকি বিজেপির সাপোর্টার। অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে আমি কোনো পার্টিরই সাপোর্টার না। আমি লজিক দিয়ে জানি, বা আমার মতো লোকের কোনো পার্টির মানে এক্স্যাক্ট পার্টির কিছু হয়ে লাভ নেই। তো এনিওয়েজ, যেটা মানে আমি যেটার কথাটা বললাম, যে তৃণমূল হোক, বিজেপি হোক, আজকে যারা বিজেপিকেও ভোট দিয়েছেন, মুখে জয় শ্রীরাম বলছেন, যারা তৃণমূলকেও ভোট দেন, তাদেরও কিন্তু ডিএনএতে কমিউনিজম রয়েছে, তারাও কোথাও না কোথাও কমিউনিস্ট। প্রমাণ চাই? প্রমাণ দিচ্ছি, দেখুন। কমিউনিজমের ফান্ডামেন্টালি হলো ব্যবসায়ীদের ঘেন্না করা, ব্যবসায়ীদের ঠিকঠাক চোখে দেখা না। এবার যদি আমি সাধারণ মানুষের কথার দিকে চলে আসি, আজকে সাধারণ মানুষ, আজকেরও যে সমস্ত মা বাবারা রয়েছেন, খেয়াল করে দেখবেন সেই সমস্ত মা বাবারা যখন তাদের মেয়ের বিয়ে দেয়, সেই
মেয়ের বিয়ে দেওয়ার জন্য কিন্তু চাকরিওয়ালা ছেলে খোঁজে। ব্যবসায়ী একটা নতুন একটা বাচ্চা ছেলে হয়তো ব্যবসা চালু করেছে, তো সেই ব্যবসায়ী ছেলেকে কিন্তু তার মানে মেয়েকে বিয়ে দিতে সে আজও ভয় পায়। সে খোঁজে যে না বাবা, আমার একটা চাকরি করা ছেলে দরকার। সেকেন্ড প্রমাণ দিচ্ছি, আজও যে সমস্ত মা বাবারা রয়েছেন যে যারা ছেলে মেয়েদের পড়াচ্ছেন, বা আমিও যখন ছোটবেলা থেকে বড় হয়েছি আমাদের মানে একজন বাঙালি পরিবারে, খেয়াল করে দেখবেন বাঙালি মা বাবারা কিন্তু আজও ছেলে মেয়েদের পড়ায় এই আশা নিয়ে যে ছেলে মেয়ে আমার শিক্ষিত হয়ে ভালো চাকরি পাবে। কেউ কি ভাবে, কেউ কি বলে, কেউ কি এনকারেজ করে মা বাবারা যে না ছেলে আমার পড়াশোনা করে একজন ভালো ব্যবসায়ী হবে, সে ছোট হোক বড় হোক সে একজন ভালো ব্যবসায়ী হবে? কেন বলে না, কেন করে না? কারণ ওই যে বললাম, বাঙালিদের ডিএনএতেও কমিউনিজম রয়েছে। আজকে আপনি বিজেপিকে ভোট দিন, কিন্তু আপনার ডিএনএতেও কিন্তু কমিউনিজম লুকিয়ে আছে। কারণ এই 34 বছর সিপিএম থাকা বা একটা জেনারেশন যে চেঞ্জ, সেই জেনারেশনাল চেঞ্জ কিন্তু অত সহজে যায় না। এবার প্রশ্ন হলো, কমিউনিজম ডিএনএতে রয়েছে ঠিক আছে, তো তাহলে প্রবলেমটা কোথায়? তার সঙ্গে ডেভেলপমেন্টের কি সম্পর্ক? তার সঙ্গে চাকরি বাকরির কি সম্পর্ক? সম্পর্ক একটাই, চাকরি পেতে গেলে কিন্তু বিজনেসম্যানদের রেসপেক্ট আপনাকে দিতেই হবে। চাকরি কে দেয়? আপনি মানে ভারতবর্ষ না, সারা পৃথিবীতে দেখুন যে গভর্নমেন্ট চাকরি কতজন করে। সারা ভারতের যা পপুলেশন বা বেঙ্গলের যা পপুলেশন, তো 0.01%-এরও কম কিন্তু গভর্নমেন্ট জব করে। এবং এটা খালি ইন্ডিয়া বলে না, আপনি আমেরিকা যান, ইউরোপ যান, অস্ট্রেলিয়া যান, সব জায়গায় যেখানে যান গভর্নমেন্ট চাকরি কিন্তু 0.01%-এরও কম পপুলেশন। আজকে ইন্ডিয়া থেকে যারা যারা চাকরি করতে বাইরে গেছে, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, তো তারা কি সেখানে কি গভর্নমেন্ট চাকরি করছে? না, তারা প্রাইভেট চাকরি করছে। তারা এমন চাকরি করছে যেই চাকরি, যেই বিজনেসটা কোনো না কোনো বিজনেসম্যানই তৈরি করেছিল। কিন্তু ইন্ডিয়াতে, বা আমি যদি বলি বাঙালিদের, বাঙালি কালচার কি, বাঙালি মা বাবারা চায় তার ছেলে মেয়ে চাকরি করুক, বাঙালি মা বাবারা চায় তার মেয়ে একজন চাকরিওয়ালা ছেলেকে বিয়ে করুক। কিন্তু সেই চাকরি যে দেবে, যেই চাকরি যে ক্রিয়েট করছে, সেই ব্যবসায়ীদের সম্মান দিতে, সেই ব্যবসায়ীদের রেসপেক্ট করতে কিন্তু বাঙালিরা শিখলো না। এবং এই কারণেই পাড়ার ছেলেরা সিন্ডিকেটের নামে যে সমস্ত ব্যবসায়ীরা ছোটোখাটো দোকান করে বা বিল্ডিং করে, যাই করুক না কেন, সেই ব্যবসায়ীদেরকে এটিএম মেশিন মনে করে। তারা সেই ব্যবসায়ীদের কাছ থেকে মাসে মাসে টাকা নেব, একটা জবর জুলুম করে বেশি টাকা নিয়ে নেব, তাদের ঠকাবো, এই জিনিসের মেন্টালিটি কিন্তু রয়ে গেছে। মজার ব্যাপার, সেই মানে পাড়ার সিন্ডিকেটের ছেলে বলুন, ক্লাবের ছেলে, ওরা এটাও ভাবে না যে এই যে তাদের লোকাল বিজনেসম্যানদেরকে যে থেকে যে টাকা নিচ্ছে, এই টাকা নিয়ে কিন্তু সে তার নিজের ভবিষ্যৎই ক্ষতি করছে না, সে তার নেক্সট জেনারেশনেরও ক্ষতি করে যাচ্ছে। কেন বলছি নেক্সট জেনারেশন? আবার আমি প্রমাণ দিচ্ছি। সেই 1980-র দশকে চলে যান, 90-এর দশকে চলে যান, মানে আমাদের মা বাবাদের সময়, তারা যখন চাকরি বাকরি করতো সেই সময় চলে যান। সেই সময় কিন্তু পশ্চিমবাংলায় প্রচুর জুট মিল ছিল, প্রচুর ফ্যাক্টরি ছিল, এবং এই সমস্ত জুট মিলে কি ছিল? ইউনিয়ন কালচার। কাদের ইউনিয়ন? সিপিএম এর ইউনিয়ন। ইউনিয়ন স্ট্রাইক, এই সব সিপিএম এরই, কমিউনিজমেরই মানে এখানে প্রচলন করা। তো সেখানে কি হতো, ফ্যাক্টরিগুলোতে মালিক পক্ষের এগেইনস্টে তারা প্রায় হরতাল করতো, প্রায় একটা স্ট্রাইক করে দিত, বন্ধ। দেখবেন আগে পশ্চিমবাংলায় খুব বাংলা বন্ধ হতো। তো সেই স্ট্রাইক কি করতো, যে ধরুন মালিক পক্ষের কাছে কিছু তারা দাবি দেওয়া রাখলো, আমাদের স্যালারি বাড়াতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। মালিক পক্ষ বললো যে না, কোম্পানির প্রফিটে চলছে না, তো তার জন্য আমরা এখন স্যালারি বাড়াতে পারবো না। যেই স্যালারি বাড়ানো না, কর্মচারীরা সব স্ট্রাইকে চলে গেল। স্ট্রাইকে গিয়ে কি হলো, 15 দিন কাজ বন্ধ, 1 মাস কাজ বন্ধ। ব্যবসায়ীরা, যে সমস্ত বিজনেস মালিকরা, তারা লস ফেস করতে থাকলো। লস ফেস করতে করতে কিন্তু কারখানাই বন্ধ করে পশ্চিমবঙ্গ থেকে চলে গেল মুম্বাই, গুজরাট। এবং এইখানে যে সমস্ত মানে বাঙালিরা স্ট্রাইক করতো, পুঁজিবাদীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, পুঁজিবাদীদের হাত তো ভাঙতে পারলো না, ঘোরাতে পারলো না, নিজেদেরই কিন্তু তাদের লাইফটা কিন্তু শেষ হয়ে গেল, নিজেদেরই চাকরি চলে গেল, কলকারখানা বন্ধ হয়ে গেল। এবং সেই ক্ষতিটা খালি তার নিজের হয়েছে তা না, তার ছেলে মেয়েদেরও হয়েছে। তার ছেলে মেয়েরাই আজকের দিনে কিন্তু ব্যাঙ্গালোরে যাচ্ছে। কেন? কারণ তার মা বাবারা সেই সময় ব্যবসায়ীদের এগেনস্টে, বিজনেসম্যানদের এগেনস্টে স্ট্রাইক করে সেই বিজনেসম্যানদেরকে কলকাতা থেকে কিন্তু বাইরে তাড়িয়ে দিয়েছিল। 1980-র দশকে খুব বিড়লার একটা খুব ফেমাস ঘটনা আছে, যেখানে বিড়লা কলকাতার অফিসে ঢোকার আগে তার জামা প্যান্ট খুলিয়ে তাকে অফিসে ঢুকিয়েছিল, এবং বিড়লা তার নেক্সট দিন কি করেছিল, তার হেডকোয়ার্টার কলকাতা থেকে সরিয়ে মুম্বাইতে চলে গেল। তো যারা এই কাজটা করেছিল, সেই কিন্তু সিপিএম এর আদর্শ, সেই কিন্তু কমিউনিজম, যে পুঁজিবাদীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তো যাদের কালো হাত আপনারা ভাঙতে গেলেন, গোড়াতে গেলেন, তারা জাস্ট অন্য জায়গায় চলে গিয়ে বিজনেস করলো, কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি হলো, এবং আপনার নেক্সট জেনারেশনেরও ক্ষতি হলো। আপনার ছেলেমেয়েরা চাকরি করতে আজকে ব্যাঙ্গালোর যেতে হচ্ছে, মুম্বাই যেতে হচ্ছে, বিদেশ যেতে হচ্ছে। কেন? কারণ আপনারা সেই 1980-র দশকে, 90-এর দশকে ব্যবসায়ীদের তাড়িয়েছিলেন। এবং আজকের দিনে দাঁড়িয়েও ইয়ং ছেলেমেয়েরা কিন্তু এই যে এইসব এই মানে হফতা বলুন, প্রোটেকশন মানি, এইসবের নাম করে কিন্তু একটা ভয়ের পরিস্থিতি তৈরি করে রেখেছে, যাতে করে বিজনেসম্যানরা রেসপেক্ট পায় না, বিজনেসম্যানরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারে না।
এবারও আপনি বলতে পারেন যে না, কমিউনিজমেরও অনেক ভালো দিক ছিল। দেখুন, আমি ফ্যাক্ট দিয়ে কথা বলি। একটা ফ্যাক্ট সবাই জানে যে সেই 50-এর দশকে 1950, 60, 70 সেই সময় কিন্তু সারা পৃথিবীতে কমিউনিস্ট কান্ট্রি বেশি ছিল। আজকের দিনে দাঁড়িয়ে দেখুন সারা পৃথিবীতে মেজর কোনো কান্ট্রি কমিউনিস্ট নেই। যারা কমিউনিস্ট আজও আছে, চায়না, ভিয়েতনামের মতো দেশ, তারা কমিউনিজম প্রিন্সিপাল ফলো করে না, তারা কিন্তু ক্যাপিটালিজমের সঙ্গে মিলেমিশে গেছে। কিন্তু পশ্চিমবাংলায় আজও কিন্তু বাঙালিদের ভেতরে সেই ডিএনএটা কমিউনিজম রয়ে গেছে, যার জন্য ডেভেলপমেন্ট কিন্তু আটকে গেছে। এবার আমরা চলে যাব সলিউশনের কথায়। মানুষের কি কি মনে রাখতে হবে বা কি কি করতে হবে যার জন্য এই পরিস্থিতি কিছুটা চেঞ্জ হতে পারে। দেখুন, প্রথমত বলে নিই, এখন একটাই আশার আলো আছে যে ফাইনালি এখন এমন একটা গভর্নমেন্ট এসেছে, যে বিজেপি গভর্নমেন্ট, যারা কিন্তু এই কমিউনিজমের পুরো অপোজিট, যারা ক্যাপিটালিজম বিলিভ করে। কিন্তু মনে রাখবেন, মানে বিজেপি এসেছে বলেই কি যারা বিজেপির মানে লোক, যারা নেতা আছে, তো তারা কি ক্যাপিটালিজমে বিশ্বাস করে? না। আজকে খেয়াল করে দেখবেন অমিত শাহ, শুভেন্দু অধিকারী তারা জড়াজড়ি করছে, কিন্তু মনে রাখবেন ভেতরে কোথাও না কোথাও সেই ডিএনএতে শুভেন্দু কিন্তু সেই সিপিএম এরই ডিএনএর লোক। তার বাবা কিন্তু সিপিএম এর সময় থেকেই পলিটিক্সে উঠেছে। শুভেন্দু মানে আমাদের এখনকার যিনি মুখ্যমন্ত্রী, তারও কোথাও না কোথাও ডিএনএ কিন্তু এখনো কমিউনিজম থাকবে। কিন্তু অমিত শাহ, নরেন্দ্র মোদী যে সেন্ট্রাল লিডারশিপ টিম, তাদের কিন্তু ডিএনএ ফুললি অপোজিট। তাদের কিন্তু ভেতরে এখনো কিন্তু ক্যাপিটালিজম রয়েছে। মানে বেঙ্গল অ্যান্ড গুজরাট, যেটা মানে পশ্চিমে অ্যান্ড পূর্বে যে কমপ্লিট যে ডিফারেন্ট ফোর্স, আজকে তারা এক হলেও মানে মানুষ এক হয়ে মানে হাত মেলালেও ভেতরকার ডিএনএ কিন্তু আলাদা। তো এখন যদি এই ওয়েস্ট বেঙ্গলকে সেন্ট্রাল গভর্নমেন্ট তার নিজের ডিএনএতে চালাতে পারে, মানে সেই গুজরাটি ডিএনএ যদি পুশ করতে পারে, সেই যে ক্যাপিটালিজম ডিএনএ যদি এখানে পুশ করতে পারে, যদি ধীরে ধীরে কমিউনিজম ডিএনএকে যদি পেছনে হাঁটাতে পারে, তো তাহলে একটা আশার আলো রয়েছে। না হলে কিন্তু কোনো কিছুই নেই। কারণ আবার আমি বলছি যে আজকে তৃণমূল কংগ্রেস যে ক্ষমতায় এসেছিল, তৃণমূল কংগ্রেস কমিউনিস্টদের সমস্ত খারাপ জিনিসগুলোকে নিয়ে সেগুলোকেই অ্যাম্প্লিফাই করেছে। ইনফ্যাক্ট তৃণমূল কংগ্রেসের মানে মমতা ব্যানার্জি, আপনারা জানেন যে আন্দোলন করে ক্ষমতায় এসেছিল, সিঙ্গুরের যে আন্দোলন, সেই আন্দোলন হচ্ছে কমিউনিস্টদেরই দেখানো ফুটপ্রিন্ট। মানে কৃষকদের বাঁচাও, শিল্প তারাও, এটা কমিউনিজমেরই ফুটপ্রিন্টের আন্দোলন করে কিন্তু তৃণমূল কংগ্রেস এসেছিল। তো ফাইনালি আজকে বিজেপি এসেছে, কিন্তু অবভিয়াসলি বিজেপির নেতা, বিজেপির সমস্ত মানুষ, পতাকা চেঞ্জ হলে তো হলো না, তাদের ডিএনএতে কিন্তু এখনো কমিউনিজম রয়েছে। আশার আলো এইটাই, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা রয়েছে তাদের পুরো ডিএনএ অপোজিট। তারা যদি কোনোভাবে ডিএনএটা চেঞ্জ করতে পারে। সেকেন্ড জিনিস, আমার আপনার সাধারণ মানুষ প্রত্যেককে একটা জিনিস বুঝতে হবে যে চাকরি যদি আপনি এখানে দেখতে চান, চাকরি দেখতে গেলে বিজনেসম্যানদের এনকারেজ করতে হবে। আপনার নিজের ঘরে ছেলে মেয়েদের এনকারেজ করতে হবে বিজনেস করার জন্য, যেটা বাঙালির কালচারে ল্যাকিং, যেটা বাঙালিরা একদম চায় না। বাঙালিরা চায় চাকরি, কিন্তু সেই চাকরি যারা দেবে তাদেরকে তারা সহ্য করতে পারে না। মানে এটা অদ্ভুত জিনিস। এটারও প্রমাণ আছে, আপনি খেয়াল করে দেখবেন যারা শেয়ার মার্কেটে রয়েছেন, আমার চ্যানেলে অনেকে রয়েছেন, দেখবেন এই শেয়ার মার্কেটের এসএমই লিস্টেড কোম্পানি, হিউজ নাম্বার অফ কোম্পানি কিন্তু গুজরাট থেকে আছে। বেঙ্গল থেকে, বেঙ্গল হেডকোয়ার্টার কোম্পানি কিন্তু নেই। এবং এই গুজরাট থেকে যে সমস্ত এসএমই কোম্পানিগুলো রয়েছে, ম্যাক্সিমাম কোম্পানির প্রমোটাররা, আমি নিজে তাদের সঙ্গে অনেক গিয়ে কথা বলেছি বা কনফারেন্স কলেও মানে আমি দেখেছি, তারা কিন্তু ইংলিশ বলতে পারে না। মানে দে আর নট লিটারেট এনাফ। তারা মানে হিসাব মতো তারা ইললিটারেট। তারা হিন্দি কথা কোনো মতে বলতে পারে, তো সেই জায়গা থেকেও পড়াশোনায় শিক্ষিত না হয়েও সেইখানে কিন্তু তারা বিজনেস করে খাচ্ছে। আর বাঙালিরা কিন্তু গুজরাটিদের থেকে পড়াশোনা বা মানে শিল্প এবং সমস্ত কিছুতে ব্রেন তাদের অনেক ভালো, এটা হয়েও কিন্তু সেখানে করতে পারছে না। তাই বাঙালিদের যদি এনার্জি প্রপার জায়গায় চ্যানেলাইজ হয়, যদি বাঙালি মা বাবারা তাদের ছেলে মেয়েদের প্রপার ঠিকঠাক ওয়েতে এনকারেজ করতে পারে না, বাঙালি কিন্তু বিজনেসে অনেকটাই এক্সেল করবে। তো এইটা হলো একটা বেসিক জিনিস। প্রত্যেকটা বাঙালিদের, ওই বলছি না, ডিএনএ চেঞ্জ করতে হবে, কমিউনিজম ডিএনএ চেঞ্জ করতে হবে। পুঁজিবাদী নিপাত যাক, পুঁজিবাদী যদি নিপাত যায়, তাহলে আমার আপনার ছেলে মেয়েরা কিন্তু মানে ভবিষ্যৎ অন্ধকার দেখবে। এই ব্যাপারটা বুঝতে হবে। একটাই মজার ব্যাপার, আজকের দিনে যারা সিপিএম করছে, যে সমস্ত ছেলে মেয়েদের জন্ম হয়তো 2000 সালের পরে, তারা হয়তো এই পুঁজিবাদী নিপাত যাক এই জিনিসগুলোর মানে অতটা বোঝেনি বা অতটা সেইভাবে লিঙ্কড নয়। যদি সেটা হয়ে থাকে, যদি সেই ভেতরকার ডিএনএ সত্যি সত্যি যদি চেঞ্জ করতে পারে, তো তাহলে কিন্তু একটা আশার আলো রয়েছে। থার্ড যে জিনিস, যে যত পাড়ায় যত বেকার ছেলে মেয়ে রয়েছে, আজকের আপনারা দেখছেন যে ক্লাব কালচার, সেই সমস্ত ক্লাবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মা বাবারাই তো মানে বাড়ির মানে বয়স্করাই তো কোনো না কোনোভাবে ডিরেক্ট বা ইনডিরেক্ট এনকারেজমেন্ট করে পাঠায়। তো সেই জায়গাগুলোকে বন্ধ করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি সেই সমস্ত ছেলে মেয়েদের যারা অনেক বড় আছে, ইয়ং আছে, যারা বড় ছেলেমেয়েরা, তাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ওই যে সিন্ডিকেটগিরি করছে বা ধরুন বিজনেসম্যানদের থেকে টাকা নিচ্ছে অ্যান্ড এই সমস্ত করছে, এই সমস্ত করলে তারা খালি নিজেদের ফিউচারই না, তাদের নেক্সট জেনারেশনেরও ফিউচার কিন্তু তারা সর্বনাশ করে দিয়ে যাচ্ছে। যেমন বললাম, ওই 80 দশকের 90-এর দশকে যে সমস্ত মানুষরা জুট মিল স্ট্রাইক করে, হরতাল করে
করে সেই সমস্ত জুটমিলি বন্ধ করেনি, সেই সমস্ত বিজনেসম্যান আজকে মুম্বাইতে গিয়ে আজকে বিড়লাই কিন্তু প্রচুর আইটি কোম্পানি অ্যান্ড অল খুলেছে এবং তাদেরই ছেলে মেয়েদেরকে বাইরে যেতে হচ্ছে। তো এই ব্যাপারটাই বুঝতে হবে যে আপনার যে অ্যাকশন সেটা লং টার্ম ইম্প্যাক্ট কি। এবং আমি এখানে যদি আমি আমার কথা বলি যে আমি কিভাবে বিগত 15 বছর বিজনেস এই ওয়েস্ট বেঙ্গলে সার্ভাইভ করেছি, এক্সেল করেছি, তার কারণ একটা, আমি এই প্রবলেমগুলো বহুদিন আগে বুঝেছি। আমি জানতাম এই প্রবলেমগুলো আছে, আমি জানতাম কোনো ফিজিক্যাল বিজনেস করলে আমাকেও সেই ঝামেলায় পড়তে হবে, আমি পারবো না। তো তার জন্য আমি বিজনেস এমন চেঞ্জ করেছি যে আমার বিজনেসের জন্য খালি আমার মাথা আর দুটো কম্পিউটার লাগে, আর কিচ্ছু লাগে না। কালকে যদি ধরুন আমার অফিসে ধরুন কোনো রকমভাবে সেই রকম জিনিস হলো, কোনো লোকাল ছেলে এসে ঝুট ঝামেলা করলো, টাকা পয়সা চাইলো, প্রচণ্ড রকম প্রবলেম করলো, আমার কিন্তু 1 মাসও সময় লাগবে না এখান থেকে অন্য কোনো রাজ্যে চলে গিয়ে সেম বিজনেস করতে। তো এই আবার বলছি, পুঁজিবাদী নিপাত যাক, পুঁজিবাদীদের কালো হাত ভেঙে দাও, গড়িয়ে দাও। বিশ্বাস করুন আপনারা কেউ পুঁজিবাদীদের কালো হাত ভাঙতে পারবেন না। পুঁজিবাদীদের ওপর যদি অ্যাটাক করেন, সেই পুঁজিবাদীরা তারা অনেক বুদ্ধিমান, তারা জানে, তারা বিজনেস জিরো থেকে যদি বড় করেছে, তারা A to Z সব জানে, তারা জাস্ট জায়গা চেঞ্জ করে নেবে। যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা আপনাদের হবে। যারা ওই পুঁজিবাদীদের কালো হাত ভেঙে যাক বলে আন্দোলনে নেমে এলো, বা সেইটারই মডিফাইড ভার্সন এখন যারা ওই তোলা টাকা নেয়, বিজনেসদের ওপরে হুমকি দেখায়, বিশ্বাস করুন ওই যে হুমকি দেখাচ্ছেন, যে সত্যি সত্যি বিজনেসম্যান বা যে সত্যি সত্যি যারা ট্যালেন্টেড, সে অন্য জায়গায় গিয়ে কিন্তু প্রসপার করবে, কিন্তু আপনারা আপনাদের নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছেন এবং আপনার নেক্সট জেনারেশনেরও ভবিষ্যৎ কিন্তু নষ্ট করছেন। এবং ফাইনালি ফোর্থ মোস্ট যে ইম্পর্টেন্ট পয়েন্ট, যারা ভাতা পাচ্ছেন, যে সমস্ত মহিলারা বা যে সমস্ত বেকাররা বা আর যে সমাজে যে শ্রেণীরই মানুষরা ভাতা পাচ্ছেন না কেন, এই ভাতা আমি আপনি তো বন্ধ করতে পারবো না, কিন্তু এই ভাতাটা যখন পাচ্ছেন, যে টাকার সাহায্যটা পাচ্ছেন, সেই টাকাটা পুরোপুরি খরচা করে বা উড়িয়ে না দিয়ে প্রোডাক্টিভ কাজে ইউজ করুন। ছোটোখাটো বিজনেস তৈরি করুন, ঘুরে ফিরে কিন্তু সেই আবার বিজনেস, এমন ছোটোখাটো বিজনেস তৈরি করুন যাতে করে আপনি মাসে মাসে যে এখন 2000 টাকা করে যদি পান, আপনি 1 বছর পরে ওই বিজনেস থেকে মাস গেলে 1000 টাকাও অন্তত ইনকাম করতে পারবেন। আর যদি আরও বেটার কিছু করতে পারেন, সেখান থেকে দুটো এমপ্লয়মেন্টও ক্রিয়েট করতে পারবেন। এবং এটা এমন কিছু কঠিন না। আজকাল আমি দেখি ফেসবুকে প্রচুর মেয়েরা কিন্তু ঘরে বসে কেক বানাচ্ছে, ঘরে বসে নানান রকম আচার বানাচ্ছে, সেগুলো সারা ভারতবর্ষে বিক্রি করছে, নানান রকম হ্যান্ডক্রাফট জুয়েলারি থেকে শুরু করে নানান রকম হ্যান্ডক্রাফট জিনিস বানাচ্ছে। তো যাদের ইচ্ছা আছে তারা কিন্তু করছে। তো যারা এই ভাতার টাকাটা পাচ্ছেন, সেই ভাতার টাকা মানে খরচা না করে দিয়ে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা পাচ্ছেন, হয়তো তারা আপনি হয়তো গার্লফ্রেন্ডের পেছনে খরচা করে দিল, বা এই সমস্ত না করে আপনারা এই সমস্ত টাকাকে একটা প্রোডাক্টিভ কাজে ইউজ করুন, ছোটোখাটো একটা বিজনেস চালু করুন, যাতে সেই বিজনেস আপনাকে আগামী 10 বছরে ইনকাম দেয়। মনে রাখবেন, কোনো সরকারি কিন্তু আপনি সারা জীবন ভাতা পাবেন না। আপনাকে হয়তো কোনো সরকার 5 বছর 10 বছর ভাতা দিয়ে দিয়ে আপনাকে পঙ্গু করে দিতে পারে। মানে পঙ্গু মানে তারপরে আপনার আর অন্য কোনো কাজ করার ক্ষমতা বা মানসিকতাই কিছু আসবে না। তো সেটা না করে আজকে যে ভাতা পাচ্ছেন, যে সহায়তাটা পাচ্ছেন, সেইটা প্রোডাক্টিভ কাজে লাগান। ছোটোখাটো যে কোনো বিজনেস চালু করুন, যাতে টার্গেট একটাই থাকে যে আপনি এই টাকা থেকে আরও বড় বেশি টাকাকে কম্পাউন্ড করতে পারবেন। তো এবার আপনারা কমেন্ট সেকশনে জানান যে আমার এই মতামতের সঙ্গে কতটা আপনারা একমত, যে কমিউনিস্ট ডিএনএ, কমিউনিজম ডিএনএই হচ্ছে আমাদের বেঙ্গলের সমস্ত রুট কজ। এবং এই যে কমিউনিস্ট ডিএনএ জাস্ট বিকজ অফ ফ্ল্যাগ চেঞ্জ হলে হয় না। আমরা 2011 সালে দেখেছি সিপিএমকে ক্ষমতা থেকে হারিয়ে তৃণমূল এলো, কিন্তু তৃণমূল এসে কি হলো, সেই সেম কমিউনিজম বা কমিউনিস্টদের যত খারাপ জিনিস ছিল সেই সমস্ত জিনিসগুলোকে অ্যাম্প্লিফাই হলো, মানুষের মনে রাগ জন্মালো, ফাইনালি মানুষ আবার সেই সরকার তৈরি করলো, সেই সরকার চেঞ্জ করলো। চেঞ্জ করার পরে এখনও প্রচুর মানুষের আশা শিল্প হবে, এটা হবে সেটা হবে, কিন্তু আবার বলছি, যতক্ষণ না আপনারা চেঞ্জ হচ্ছেন, আপনি যদি ভাবেন যে আপনি এক হাতে ভাতাও নেবেন আবার এক হাতে শিল্পও চাইবেন, তাহলে কি করে সম্ভব? যদি পশ্চিমবঙ্গের মানুষ এরকম কোনো সিচুয়েশন আসে যে ভাতা না পেয়েও সেই পলিটিক্যাল পার্টিকে ভোট দিচ্ছে, তাহলে হয়তো কিছুটা হতে পারে। যদি পশ্চিমবঙ্গে এরকম কোনো সিচুয়েশন আছে, সমস্ত মা বাবা ঘরের প্রত্যেকে নর্মাল একজন সাধারণ মানুষ তাদের ছেলে মেয়েদেরকে ব্যবসায়ী হওয়ার জন্য এনকারেজ করছে, যারা ছোটোখাটো ব্যবসা করে খাচ্ছে তাদেরকে এনকারেজ করছে, তাদেরকে ছোটোখাটো সাহায্য করছে, বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি ব্যবসা করার জন্য ইন্টারেস্ট ফ্রি যদি লোন দেয়, এই সমস্ত যদি করতে থাকে, তো তাহলেই কিন্তু ধীরে ধীরে সেই যে বলছি কমিউনিস্ট ডিএনএ, পুঁজিবাদীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই মানসিকতাটা কিন্তু দূর হবে। আজও সেই মানসিকতা রয়েছে, জাস্ট পলিটিক্যাল পার্টি চেঞ্জ হলে তো মানসিকতা চেঞ্জ হয় না। আপনিও জানেন না, আপনারও সেই মনের অজান্তে ওই কমিউনিস্ট মানসিকতা রয়ে গেছে। যেমন বললাম, আপনি যখন আপনার মেয়ের বিয়ে দেবেন, আপনি চাকরিওয়ালা ছেলে খোঁজেন, কেন? কমিউনিস্ট ডিএনএ, কমিউনিস্ট মেন্টালিটি। একজন গুজরাটি মা বাবা কিন্তু সেটা দেখে না। তো সেই কারণে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সরকার যাই আসুক না কেন, যেই মুখ্যমন্ত্রী হোক, যেভাবে যেটাই চেঞ্জ হোক না হোক, আপনাকে চেঞ্জ হতে হবে। আনটিল অ্যান্ড আনলেস ওয়েস্ট বেঙ্গলের একটা বৃহৎ মানুষ বা একটা
সেকশন যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোনো পরিবর্তন হবে না। আপনারা কমেন্ট সেকশনে জানান কতটা এই মতামতের সঙ্গে সহমত। হ্যাঁ, দুটো জিনিস বা একটা জিনিস আমি বলবো যে 100% চেঞ্জ হবে বা নতুন গভর্নমেন্ট এসে যে জিনিসটা করবে সেইটা হচ্ছে এখন প্রেজেন্টলি যেটা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং আসাম, বাংলাদেশের যে দুই দিকে যেটা আছে দুই দিকেই কিন্তু বিজেপি গভর্নমেন্ট, এবং এই দুটো গভর্নমেন্ট আর কিছু করুক না করুক একটা জিনিস করবে, বাংলাদেশের বর্ডার বরাবর যত রকম ইল্লিগাল কাজ হয়, যত রকম অনুপ্রবেশ এটা ওটা যেসব জিনিসগুলো হয় সেই জিনিসগুলোকে কিন্তু কঠোরভাবে বন্ধ করা যাবে। অ্যান্ড হ্যাঁ, সেটাও বন্ধ হওয়া দরকার, কারণ সেইটা বন্ধ হলে রিসোর্স শেয়ারিং বলুন বা যেই সমস্ত খারাপ অসামাজিক কাজকর্ম সেগুলো যত কমবে তত কিন্তু ডেভেলপমেন্টের দিকে বেশি ফোকাস বা ডেভেলপমেন্টের দিকে বেশি রিসোর্সকে চ্যানেলাইজ করা যায়। তো আজকের মতো এই পর্যন্তই। আবার বলবো আপনি কমেন্টে জানান, এবং আপনারা অনেকেই আগে আমাকে কমেন্ট করে কেউ বলতেন যে আমি বিজেপির লোক, অমুকের লোক, হয়তো এই ভিডিওটা দেখে বুঝলেন আমি কিন্তু কোনো বিজেপির লোকও না, সিপিএম এর লোক না, তৃণমূলের লোক না, রাদার আমি আজকে বলছি আজকের দিনেও যে সমস্ত লোকেরা পশ্চিমবঙ্গে তৃণমূলকে ভোট দিয়েছে বা যে বিজেপিকে ভোট দিয়েছে তাদেরও ডিএনএতে রয়েছে কমিউনিজম। তো এই মতামতের সঙ্গে কতটা সহমত, কি করলে ওয়েস্ট বেঙ্গলে সত্যি সত্যি চেঞ্জ হতে পারে, কি করলে চেঞ্জ হতে পারে না, এই সমস্ত নিয়ে কমেন্টে জানান। আবার বলছি আমি কোনো কমিউনিস্টের বিরোধী নয়, রাদার আমার নিজের এক্সটেন্ডেড ফ্যামিলির ম্যাক্সিমাম লোকজন আজও কমিউনিস্ট, তাদের সঙ্গে আমি ওঠা বসা করি। কোনো মানুষের আমি এগেনস্টে নয়, কোনো পার্টির আমি এগেনস্টে নয়, আমার হয়ে কোনো লাভও নেই। বিশ্বাস করুন, আমার কোন পার্টি এলো, কে ক্ষমতায় থাকলো, কে গেল না গেল, এতে করে আমার কিচ্ছু যায় আসে না। কারণ যারা সেলফ মেড বিজনেসম্যান, আমি জানি কিভাবে কি করতে হয়, কিভাবে না করতে হয়। রেজিস্ট্যান্স যদি আমি পাই, আমাকে যদি কেউ অ্যাটাক করে বা আমাকে যদি কেউ কিছু করে, আমি জানি কিভাবে নিজেকে শিফট করে নিতে হবে, কিভাবে নিজেকে পাল্টে নিতে হবে, তাতে করে হ্যাঁ অন্য লোকের অপরচুনিটি লস হতে পারে, আমি নিজে জানি আমাকে কিভাবে কি ডিফারেন্ট পরিস্থিতিতে কিভাবে চলতে হবে বা কিভাবে থাকতে হবে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। চলুন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, আপনাদের কমেন্টের আশায় থাকবো। হয়তো সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো না, কিন্তু কমেন্টগুলো পড়লে একটা মতামত পাওয়া যাবে বা একটা জিনিস বোঝা যাবে। এবং হ্যাঁ, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করুন, তাদেরও মতামত জানুন, যাতে করে একটা ওভারঅল একটা কিছু একটা ওভারঅল একটা যে মানসিকতার যে পরিবর্তন যেটার জন্য বারবার বলা হচ্ছে সেগুলো যেন কিছুটা হলেও আসতে পারে। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে, হয়তো শেয়ার মার্কেটের টপিক নিয়ে নেক্সট ভিডিও হবে। ততদিন ভালো থাকবেন।